বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী নিশাকে কল করে। তটিনী নিশাকে জানায় বিয়ের আর বেশি দিন বাকি নেই। শুভ লগ্ন কোনো কিছুই মানছে না ওরা। ওরা যত দ্রুত সম্ভব বিয়েটা সারতে চাইছে। বিজিত লাহিড়ী আয়ুষীকে নিয়ে প্রথমে মুম্বাই যাবে, আর মুম্বাই থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। তটিনী আরও সন্দেহ করছে আয়ুষী মুম্বাই থেকেই গায়েব হয়ে যাবে। আয়ুষীকে কেউ বা কারা কিডন্যাপ করবে। এটা শুনে নিশা বলে, হোয়াট ম্যাডাম, আপনি কি বলছেন? তটিনী বলে, আমার এটাই সন্দেহ হচ্ছে। সেই জন্য বিয়েবাড়ির সব তথ্য আমার জানা চাই। বিয়েবাড়িতে কখন কোথায় কি হচ্ছে সব ডিটেলস আমার চাই। তুমি চোখ কান খোলা রাখবে, সব দিকে নজর রাখবে। নিশা বলে, ওকে ম্যাম। ওই বিয়ের দিনেই কোনো একটা উচ্চপদের নেতার সাথে কোনো একটা ঘটনা ঘটানো হবে, যাতে করে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর ওই সুযোগেই হয়তো বিজিত লাহিড়ী পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। তটিনী নিশাকে বলে, বিজিত লাহিড়ী যতই পরিকল্পনা করুক না কেন, ওকে কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। নিশা বলে, ওকে ম্যাম, আমি সবটা দেখছি। অন্যদিকে দেখানো হয় পরশুরাম, সেও ডোডোকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে বিয়েবাড়িতে ঠিক কিভাবে বিজিত লাহিড়ীর ওপরে নজর রাখতে হবে। পরশুরাম ডোডোকে বলে, কি ডোডো, আমি যে যে প্ল্যান বলেছি সবটা মাথায় ঢুকেছে তো? ডোডো বলে, ইয়েস স্যার। এরপরেই পরশুরাম বলে, তো এখন যাও, কবিরের কাছে যাও, কবিরের প্রিয় বন্ধু হয়ে। যেমন প্রিয় বন্ধু হয়ে আমার ছেলেকে কিডন্যাপ করেছিলে, সেই প্রিয় বন্ধু হয়ে। ডোডো তখন পরশুরামকে বলে, সরি স্যার। পরশুরাম বলে, ওকে, তুমি তোমার কাজে লেগে পড়ো। ডোডো ওখান থেকে চলে যায়। এরপরেই পরশুরাম সৌরভকে বলে, বিয়েবাড়িতে তুইও উপস্থিত থাকবি, আর মায়া তুমিও। মায়া, তুমি সৌরভের স্ত্রী হয়ে সৌরভের সাথে বিয়েবাড়িতে উপস্থিত থাকবে। এরপরেই পরশুরাম সৌরভ মায়াকেও কিছু প্ল্যান বলে দেয়। তারপরেই পরশুরাম বলরামকে বলে, বলরাম। বলরাম বলে, হ্যাঁ বল। বলরাম বেশ সিরিয়াস মোডেই কথা বলে। পরশুরাম তখন বলরামকে বলে, খুব খিদে পেয়েছে, চল চল, এবার খাবার খেতে হবে। কথাটি শুনেই বলরাম হেসে দেয়। ঠিক সেই মুহূর্তেই তটিনী পরশুরামকে কল করে। তটিনী পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে, কি গো, তুমি কোথায়? শিবপ্রসাদ বলে, এই তো, আমি একটি কাজে আছি। তটিনী বলে, কখন বাড়ি ফিরবে? শিবপ্রসাদ বলে, এই তো কিছু সময়ের মধ্যেই বাড়িতে চলে আসছি। আর হ্যাঁ, তুমি একদম রান্নাবান্নায় হাত দেবে না। আমি বাড়ি আসবো গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঘি, আর সেই সাথে আলু সেদ্ধ। কি জমে যাবে, তাই না? তুমি একদম রান্না করবে না। তুমি বরং ডক্টর যে ঔষধগুলো দিয়েছে সেগুলো দেখো আর নিয়ম করে খাও, আমি আসছি। এই বলে পরশুরাম কল কেটে দেয়। অন্যদিকে দেখানো হয় লাট্টু পিকো খুব দুষ্টুমি করছে। পড়ার নাম করে তারা ফোনের দিকে তাকিয়ে আছে। একই লাইন বলে যাচ্ছে আর বারবার ফোন দেখছে। এই নিয়ে তটিনী তার ছেলে মেয়েদের বকাঝকা করে। তখনই বাড়িতে আসে শিবপ্রসাদ। শিবপ্রসাদ তটিনীকে বলে, এ কি কি, তুমি আমার মেয়েকে বকছো কেন? তটিনী বলে, বকবো না তো কী করবো, হয়েছে এক যন্ত্র আবিষ্কার, সবার মাথা একেবারে ঝুঁকিয়ে দিচ্ছে। তখনই শিবপ্রসাদ বলে, তটিনী বলে, নয়, মোবাইলের কথা বলছি। সবাই নিচু হয়ে দেখতে দেখতে সকলের মাথায় নিচু হয়ে গেছে। এই মোবাইল ফোন হাতে পেয়ে বাচ্চারা ঠিক করে পড়াশোনাও করতে চায় না। তটিনী বকাঝকা করে। শিবপ্রসাদের হাতে বাজারের ব্যাগ দেখে তটিনী বলে, তোমার হাতে এটা কি? তখনই শিবপ্রসাদ বলে, আমার হাতে নতুন আলো। মটরশুঁটি দিয়ে নতুন আলোর দম, আর সেই সাথে ফুলকো লুচি, জমে যাবে, তাই না? বাঙালি যেখানেই যাক না কেন বেশ রসিয়ে খেতে জানে। তটিনী তখন শিবপ্রসাদকে বলে, আয়ুষীর বিয়েতে কি দেবে ঠিক করলে? শিবপ্রসাদ বলে, তুমি ঠিক করে নাও না, নইলে আয়ুষীকে ফোন করে জেনে নাও। তটিনী বলে, ওদেরকে ফোন করলেই তো সেই অপমান করবে, আর্থিক অবস্থা নিয়ে কথা শোনাবে। কি দরকার, তার থেকে বরং আমাদের যা সামর্থ্য তাই দেব। শিবপ্রসাদ বলে, তবু একবার আয়ুষীর থেকে শুনে নাও, বাকিটা আমি দেখে নেব। তটিনী বলে, ঠিক আছে। শিবপ্রসাদ ওখান থেকে চলে যায়। তটিনী আয়ুষীকে কল করে। তটিনী আয়ুষীর মাকে বলে, কাকিমণি, আয়ুষীর বিয়েতে কি দেওয়া যায় বলো তো? আয়ুষীর মা বলে, তুই আবার কি দিবি? তোর কি আয়ুষীকে খুশি করার সামর্থ্য আছে নাকি? তার থেকে বরং তুই বিয়ে বাড়িতে আয়, কাজকর্ম কিছু কর, তাতেই হবে। তটিনী বলে, কাকিমণি, তোমার কাছে জানতে চেয়েছি কি গিফট দেব, তুমি এভাবে বলছো কেন? তখনই সেখানে আয়ুষী আসে। আয়ুষীর মা আয়ুষীকে ফোন ধরিয়ে দেয়। তটিনী আয়ুষীকে বলে, কি চাই তোর? আয়ুষী বলে, আমার 7 নড়ি হার চাই, নইলে কোমর বন্ধনী চাই, আর না হলে তুই বালাও দিতে পারিস। তটিনী বলে, আয়ুষী, তুই জানিস স্বর্ণের কত দাম? আয়ুষী বলে, স্বর্ণের যখন এতই দাম তো শুনতে ফোন করেছিলি কেন?
তোদের যা সামর্থ্য তোরা সেটাই দিবি, ঢং করে কল করার তো কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, আমাকে যাই দিস না কেন, আমার বরকে অন্তত ভালো কিছু গিফট করিস, নইলে সম্মান যাবে। তটিনী বলে, কি চাই তোর বরের? তখনই সেখানে বিজিত আসে। আয়েশি চট করে বিজিতকে ফোন ধরিয়ে দেয়। যদিও তটিনী বারবার না না করে, কিন্তু আয়েশি ততক্ষণে বিজিতের হাতে ফোন দিয়ে দিয়েছে। ফোনের ওপাশ থেকে বিজিত হ্যালো বলতেই তটিনী বলে, জামাই, বিয়েতে কি চাই তোমার? তখনই বিজিত লাহিড়ী বলে, আপনি যেই শাড়ি পরেন আমার বাড়ির কাজের মহিলারাও তার চাইতে দামি শাড়ি পরে। আপনার যেই গাড়ি চড়েন আমার কোম্পানির দারোয়ানেরও তার চাইতে দামি গাড়ি আছে। তখনই আয়েশি বলে, সেই গাড়িটাও বেচে দিয়েছে। বিজিত লাহিড়ী বলে, ওহো, আপনারা তো আবার সেই গাড়িটাও বিক্রি করে দিয়েছেন। আপনি আর আমাকে কি গিফট করবেন? তটিনী বলে, জামাই, মুখ ফুটে একবার চেয়েই দেখো না। তখনই বিজিত লাহিড়ী বলে, ঠিক আছে, সময় মতো চেয়ে নেব। আপাতত আপনি না হয় আমাকে একটি ব্লেজার দেবেন। ব্র্যান্ডের নাম আমি আপনাকে জানিয়ে দেব, এই ধরুন 5 লাখ টাকার মতন হবে। তখনই তটিনী বলে, 5 লাখ টাকার ব্লেজার পরে তুমি কি করবে? বিজিত লাহিড়ী বলে, বউ ভাতের অনুষ্ঠানে পরব। তটিনী বলে, তোমার বিয়েটা কি আর সেই অবধি গড়াবে? বিজিত লাহিড়ী বলে, মানে আপনি কি বলতে চাইছেন? তটিনী বলে, আমি তোমাকে এমন কিছু একটা উপহার দেব যেটা এর আগে কোনো শালী বাড়ির জামাইকে গিফট দেয়নি। এমন একটি গিফট দেব। বিজিত লাহিড়ী বলে, কি গিফট? তখনই সেখানে এসে শিবপ্রসাদ। শিবপ্রসাদ আয়েশি ভেবে তটিনীর হাত থেকে ফোন নিয়ে নেয়। ফোনের ওপাশ থেকে বিজিত বলে, আমি আয়েশি নই, আমি বিজিত। তখনই শিবপ্রসাদ বলে, ও তুমি? বিজিত লাহিড়ী বলে, আপনার স্ত্রী আমার কাছে জানতে কল করেছিল আমাকে কি গিফট দেবে। তখনই শিবপ্রসাদ বলে, হ্যাঁ বলো না, কি গিফট? তখনই বিজিত বলে, আপনার স্ত্রী বললেন এমন একটা গিফট দেবে যেটা এর আগে কোনো শালী তার বাড়ির জামাইকে দেয়নি। বলুন না, কি গিফট? শিবপ্রসাদ বলে, সেটা তো আমি জানবো না, আমাদের যা সামর্থ্য সেই অনুযায়ী গিফট দেব, তো তুমি কোন গিফটের কথা বললে? বিজিত লাহিড়ী বলে, আমি একটি ব্লেজার চেয়েছি, ব্র্যান্ডের নাম জানিয়ে দেব, এই ধরুন 4-5 লাখ টাকা। তখনই শিবপ্রসাদ বলে, 4-5 লাখ টাকা? সেটা কি করে সম্ভব? আমার তো অত টাকা নেই, আমি তো সাধারণ একজন বীমা কোম্পানির কমিশন এজেন্ট। তখনই বিজিত লাহিড়ী বলে, তবে নাটক করে কল করে জানতে চেয়েছেন কেন কি গিফট চাই? আপনার দিন না আপনাদের সামর্থ্য অনুযায়ী, ওই তো প্লাস্টিকে মুড়িয়ে কোনো ফুলের বুকে, কিংবা টেবিল ল্যাম্প, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের বই। শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, রবি ঠাকুরের বই পড়ার মতন বিদ্যে কি আর তোমার পেটে আছে? তখনই চিৎকার করে ওঠে বিজিত। বিজিত বলে, লিমিট ক্রস করবেন না। শিবপ্রসাদ বলে, না না, লিমিট ক্রস করছি না, ফ্যাক্ট বলছি। যেভাবে রবি ঠাকুর বললে তাতে করে আমার এটাই মনে হলো, সবাই তো আর সব কিছুর মর্ম বুঝবে না। আর আমার মনে হয় তোমার পেটে সেই বিদ্যাও নেই। যাই হোক, আমাদের যা সামর্থ্য তার মধ্যেই আমরা একটা গিফট নিয়ে যাব। এবারে শিবপ্রসাদ কল কেটে দেয়। অন্যদিকে তটিনীর মা বলে, কি বললেন উনি? তখনই বিজিত লাহিড়ী বলে, আপনাদের বাড়ির জামাইয়ের বড় চ্যাটাং চ্যাটাং কথা। আয়েশির মা বলে, তুমি জামাইয়ের কথা ছাড়ো, তটিনী কি বলল? তখনই বিজিত বলে, উনি আমাকে এমন একটা গিফট দেবে যেটা এর আগে কোনো শাড়ি বাড়ির জামাইকে দেয়নি। আয়েশি বলে, কি এমন গিফট দেবে? অন্যদিকে দেখানো হয় বলরাম স্পেশাল ব্রাঞ্চের অফিসে আসে। তখনই মায়া বলে, বলরাম দা, শিগগিরই এদিকে এসো। বলরাম মায়ের হাতে থাকা ফোনে একটি ভিডিও দেখে, সেখানে বিজিতের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে। বলরাম সাথে সাথেই বিজিত লাহিড়ীকে কল করে আর স্পেশাল ব্রাঞ্চের অফিসে আসতে বলে। বিজিত লাহিড়ী বলে, যদি না যাই তো? বলরাম বলে, না এলে তুলে আনা হবে, আপনি কি আসবেন? আপনি যদি না আসেন তো আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। তখনই বিজিত লাহিড়ী বলে, দেখুন আমার বিয়ে, এখন আমি বড্ড তাড়াই আছি, আমি যেতে পারবো না। নইলে আপনার বিয়েটা স্পেশাল ব্রাঞ্চে হবে। কথাটা শুনে বিজিত লাহিড়ী বেশ ঘাবড়ে যায়। এরপর দেখানো হয় বিজিত লাহিড়ী বাড়ি থেকে বের হয়। অন্যদিকে নিশা বিজিত লাহিড়ীকে দেখে সাথে সাথে তটিনীকে কল করে জানায় বিজিত লাহিড়ী বাড়ি থেকে বেরিয়েছে। তটিনী নিশাকে বলে, বিজিত লাহিড়ী কোথায় যাচ্ছে, 24 ঘন্টা নজর রাখো, কি কি করছে সব ডিটেলস আমার চাই। নিশা বলে, ওকে। এরপরেই বিজিত লাহিড়ী গাড়ি নিয়ে আসে। অন্যদিকে নিশার গাড়িও বিজিত লাহিড়ীর গাড়িকে ফলো করে। একটা সময় পরে দুজনের গাড়ি স্পেশাল ব্রাঞ্চের অফিসে দাঁড়ায়। এরপরেই বিজিত লাহিড়ী অফিসে উঠে যায়। অন্যদিকে নিশা তটিনীকে কল করে জানায়
বিজিত লাহিড়ের স্পেশাল ব্রাঞ্চে এসেছে। যেটা শুনে তটিনী বলে বিজিত লাহিড়ের স্পেশাল ব্রাঞ্চে এসেছে, কিন্তু কেন? অন্যদিকে দেখানো হয় সৌরভ বিজিত লাহিড়ীকে ঘরে নিয়ে যায়। বলরাম বিজিত লাহিড়ীকে বলে, দেশে এত মেয়ে থাকতে আপনি মুখার্জি বাড়ির মেয়ে আয়েশি মুখার্জিকে কেন নিজের স্ত্রী হিসেবে পছন্দ করলেন? তখনই বিজিত লাহিড়ী বলে, জন্ম মৃত্যু বিয়ে সব কিছুই ভগবানের ইচ্ছেতে হয়। বলরাম বলে, কথা তো একেবারেই খাঁটি বাঙালির মতন, অথচ ব্যাংকক দুবাই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তখনই বিজিত লাহিড়ী বলে, আপনারা আমাকে এখানে কেন রেখেছেন? আমার বিয়ে নিয়ে আলোচনা করতে, নাকি অন্য কোনো কাজ আছে সেটা বলুন। তখনই সৌরভ বলে, এই মিস্টার, যা যা প্রশ্ন করা হচ্ছে উত্তর দিন, নইলে। বিজিত লাহিড়ী সৌরভকে বলে, নইলে কি? হ্যাঁ, আপনার মতন লোক না আমার অফিসের স্টাফ হওয়ার যোগ্য নয়। সৌরভ বলে, আপনার নিজেরই যোগ্যতা নেই আমাকে আপনার অফিসের স্টাফ করে রাখার। বলরাম বলে, যাই হোক, এখন এইসব কথা থাকুক, এখন না হয় আপনার বিয়ে নিয়ে আমরা আলোচনা করি। তো বলুন, পৃথিবীতে এত মেয়ে থাকতে আয়েশি মুখার্জিকে কেন পছন্দ হলো? অন্যদিকে দেখানো হয় তটিনী নিশাকে বলে, তুমি এই স্পেশাল ব্রাঞ্চে ঢুকে যাও। নিশা বলে, সেটা কি করে? আমি যদি এখন এই স্পেশাল ব্রাঞ্চে যাই, তো আমাদের মিশন সবটা ওরা জানতে পারবে। তখনই তটিনী বলে, কেউ কিচ্ছু জানবে না, তুমি যাও। আর দেখো ওখানে আমার বর শিবপ্রসাদ গাঙ্গুলি আছে কি না। নিশা বলে, ওকে। এই বলে নিশা কল কাটে। আর নিশা মনে মনে ভাবে, সরি ম্যাম, আপনার বর শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার, যেটা আমরা এই মুহূর্তে আপনাকে জানাতে পারবো না। ওপর থেকে এমনই নির্দেশ আছে। আপনি জানেন না আপনার বর আসলে পরশুরাম। আগামী পর্বে দেখানো হবে নিশা লুকিয়ে লুকিয়ে স্পেশাল ব্রাঞ্চে ঢুকতে চায়। তখনই সেখানে এসে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম। পরশুরাম নিশার দিকে চেম্বার তাক করে। নিশা বলে, এ কি, আপনার হাতে চেম্বার এলো কী করে, আর আপনি ওনাকে শ্যুট করলেন কেন? পরশুরাম তখন নিশাকে বলে, কারণ আপনি খুব ভালো করেই জানেন আমি কে। নিশা বলে, হ্যাঁ আমি জানি, আপনি স্পেশাল ব্রাঞ্চের অফিসার, আপনি আন্ডারওয়ার্ল্ডের ত্রাস পরশুরাম। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই